সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সূচক কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মলিনা চাকমা, প্রভাষক বাংলা, সূচক কলেজ, বাগাইছড়ি, রাঙামাটি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গত ক্লাসের আলোচনাগুলো দেখেছো এবং বাসায় বসে পড়াশোনা করেছো। তোমাদের কিছু পরীক্ষা দিয়েছিলাম। তো আমরা আলোচনা করছিলাম অপরিচিতা গল্প নিয়ে। অপরিচিতা গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই গল্পে পাঠ নিয়ে আলোচনা করেছিলাম, মূল পাঠের কিছু অংশ। তো আগের ক্লাসে ছিল যে আমরা কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনুদাদাকে পাঠানো হয়েছিল। বিনুদাদার বৈশিষ্ট্য হচ্ছে বিনুদাদার ভাষাটা খুবই আঁট। আমরা যেখানে বলি চমৎকার, বিনুদাদা বলেন চমৎসর। তো সেই বিনুদাদা মেয়েকে আশীর্বাদ করে এসে যখন বললেন যে মন্দ নয় হে খাঁটি সোনা বটে, তার মানে অনেক সুন্দর মেয়ে, দেখতে অনেক সুন্দর। তো এবার বিয়ে, অনুপম এবং যে কন্যার বিয়ের কথা হচ্ছে, সে বিয়ে উপলক্ষে কনে পক্ষকে কলকাতায় আসতে হলো। তারা থাকে কোথায়? আমরা জানি যে হরিশ কানপুরে চাকরি করে, সেখানে মেয়ে থাকে এবং যেটা হচ্ছে পশ্চিমে বলা হয়েছে। তো পশ্চিমে তারা থাকে, সেখান থেকে কন্যা পক্ষকে কলকাতায় আসতে হলো বিয়ে উপলক্ষে। তো কন্যার পিতা, আমরা এবার পাবো কন্যার পিতাকে। কন্যার পিতার নাম হচ্ছে শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন। তো শম্ভুনাথ সেনের পেশা হচ্ছে ডাক্তার। তো আমরা এখানে দেখতে পাবো শম্ভুনাথ সেনের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কিছু আলোচনা করব। শম্ভুনাথ সেন মূলত আমরা এখানে দেখতে পাই যে হরিশকে শম্ভুনাথ সেন অনেক বিশ্বাস করেন, হরিশের উপরে অনেক নির্ভর করেন। তো সে অনুযায়ী মাত্র বিয়ের 3 দিন আগে তিনি বরকে দেখতে আসেন। বর মানে হচ্ছে আমাদের অনুপম। তো অনুপমকে দেখতে আসেন এবং আশীর্বাদ করে যান। তো শম্ভুনাথ সেনের বয়স আমরা দেখতে পাই যে বয়স 40-এ এপার ওপার, চুল কাঁচা, গোপে কিছুটা পান ধরেছে। তো তিনি সুপুরুষ এবং বীরের মধ্যে দেখলে তাকে আলাদা করে চেনা যায় বা আলাদা করে চোখে পড়ে। তো শম্ভুনাথ সেনকে আমরা দেখি যে তিনি খুবই চুপচাপ এবং তাকে বোঝাপড়া শক্ত। তো খুব বেশি কথা বলেন না, যখন কথা বলেন এবং তাতে যেন পুরো জোর দিয়েও বলেন না, এরকম মনে হয়। তো প্রথমে দেখাতে তাকে কিছুটা নির্জীব বলেও মনে হয়, কিন্তু আসলে আমরা দেখতে পাবো যে তার আত্মসম্মানবোধ প্রবল এবং তার কথারও জোর আছে। তো যাই হোক, শম্ভুনাথ সেন যখন তাকে দেখতে আসেন এবং আশীর্বাদ করতে আসেন, যে তাকে যখন চুপচাপ দেখা যায়, চুপচাপ জানেন, মামার মুখ তখন কিন্তু অনর্গল ছুটিতে ছিল। মামা, আমরা জানি অনুপমের মামা তার প্রধান অভিভাবক এবং অনুপমের ভাগ্য দেবতার এজেন্ট। তার কিছু চাহিদা আছে, বিবাহ সম্বন্ধে তার কিছু বিশেষ মত আছে। বিবাহের কনে এবং কনের পরিবার, কনের চাইতে কনের পারিবারিক অবস্থান, আর্থিক অবস্থান বিষয়ে বেশি তার কিছু মত আছে বা চাহিদা আছে। তো যাই হোক, এই যে শম্ভুনাথ সেনকে পেয়ে মামার মুখ অনর্গল ছুটিতে ছিল। ধনে মানে তারা যে এই তাদের অবস্থান যে অনেক উপরে, এটা তিনি বুঝিয়ে দিচ্ছেন বারবার। তো শম্ভুনাথ সেন কিন্তু এই কথায় একেবারে চুপচাপ ছিলেন, যে কোনো রকম হাঁ করে উত্তর দিচ্ছিলেন। তো এখানে অনুপম বলছে যে এই সময় এই অবস্থানে আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবু চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব। শম্ভুনাথ বাবুর চুপচাপ অবস্থা দেখে তাকে নির্জীব বলে ভাবলেন এবং একেবারে কোনো তেজ নাই। তো বেহাই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকাটা দোষে, অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতে তাকে বিদায় দিলেন, গাড়িতে তুলিয়ে দিতে গেলেন না। তার মানে মামা শম্ভুনাথ বাবুকে তেমন কোনো গুরুত্বই দিলেন না। এবং পণ সম্বন্ধে এবার আসো, বিয়ের একটা অংশ আছে পণ, যেটা যৌতুক প্রথার একটা অংশ। পণ মানে যৌতুক সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করিয়া থাকেন, কথাবার্তা
কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিল, তারপরে গহনা কত ভরির হবে এবং সোনা কত দরের হবে তাও একেবারে বাদাবাদি হইয়া গিয়েছিল। তো এই যে এই বিষয়টা এখানে কিন্তু অনুপম উপস্থিত ছিল না এবং সে অংশের ভার তিনি মামার উপরেই তুলিয়ে দিয়েছেন, কারণ জানতেন যে মামা একেবারে ঠকিবেন না। বস্তুত মামা হচ্ছে আশ্চর্য পাকা লোক বলিয়া তাদের সমস্ত সংসারের একটা গর্বের সামগ্রী হিসাবে ছিল। তো এই জন্য আমাদের অভাব না থাকিলেও, অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব আমাদের সংসারের এই যে ইহাতে যে মরুক আর যে বাঁচুক, এরকম একটা ভাব মামার মধ্যে। তো যাই হোক, বিয়ের যে ইয়েগুলো যে ধারাবাহিক অংশগুলো আছে, পণ সম্বন্ধেও পাকাপাকি হয়ে গেল। এবার হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদের অনুষ্ঠানে যে তাদের যে অবস্থা বোঝানোর জন্য তারা কি করলো, যে অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এত গেল যে যে আদমশুমারি করার জন্য কেরানির দরকার হবে, কেরানির প্রয়োজন হবে। তো যাই হোক, কেননা তাহাদিগকে বিদায় করিতে গিয়ে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে সে কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। অথচ গায়ে হলুদের সময় খুব বেশি মানুষজন যাওয়ার কোনো নিয়ম ছিল না, কিন্তু এই যে তাদের গায়ে হলুদে এমন মানুষজন গেল, যে অনেক বাহক গেল, যে আদমশুমারির জন্য যে কেরানি রাখার প্রয়োজন বলে মনে হচ্ছে। তো কারণ হচ্ছে উদ্দেশ্য যে অপর পক্ষকে নাকাল করা। তো এবার আসো বিয়ে। তো বিয়েতেও একই অবস্থা, যে ব্যান্ড, বাঁশি, শকের কনসার্ট, যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশিয়া বর্বর কোলাহলে মত্তহস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন্দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। বিয়ের সময়ও একই অবস্থা। তো তার অবস্থাও কিন্তু অনুপমকেও এমনভাবে অলঙ্কারের দিয়ে সজ্জিত করা হয়েছিল, ওর মনে হচ্ছে যে অলঙ্কারের কোনো নিলামে চড়িয়াছে, সে নিলামের জন্য উঠেছে। তো তাদের উদ্দেশ্য ছিল যে তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কত পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবিলা করিতে চলিতেছিলাম। তো এখন দেখো, কিন্তু এই যে তারা এত ব্যান্ড, কনসার্ট, সোনা গহনা জড়িয়ে যে তারা বিয়ে বাড়িতে গিয়ে উঠলো, আসলে দেখা গেল যে বিয়ে বাড়িতে ঢুকে কিন্তু মামা খুব বেশি খুশি হতে পারলো না। কারণ বিয়ে বাড়ির আয়োজন, কনের বাড়ির আয়োজন ছিল খুবই সাদামাটা ধরনের, খুবই মধ্যম মানের বা মধ্যম রকমের। তো এরপরে আবার শম্ভুনাথ বাবুর ব্যবহারও কিন্তু খুবই ঠান্ডা ছিল। তো সে সময়ে যদি তার এক উকিল বন্ধু যদি এসে সবার সাথে আলাপ আলোচনা বা সবার সাথে আলাপ আলোচনা না করতো, তাহলে কিন্তু এটা একটা এসপারস্পার হয়ে যেত। তো যাই হোক, বর পক্ষ কনে পক্ষের ইয়েতে গিয়ে যখন বসলো, কিছুক্ষণ সবাই বসে, কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে লইয়া গেলেন। তো কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এদিকে আসতে হবে। তার মানে এখন একবার এদিকে আসতে হবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে সকলের না হোক, কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা লক্ষ্য থাকে, আর সেই হচ্ছে কি মামারও কিন্তু একটা একমাত্র লক্ষ্য ছিল। কি লক্ষ্য ছিল? যে তিনি কোনো মতে কারো কাছে ঠকিবেন না। মামার একমাত্র লক্ষ্য, সবার অন্য কারোর অন্য লক্ষ্য থাকলেও মামার একটাই লক্ষ্য ছিল, সে তিনি কোনো কালে কার কাছে ঠকিবেন না। তার ভয়, তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। তো বাড়ি ভাড়া, সৌগাত দেওয়া থোয়া সম্বন্ধে এই লোকটি শুধু মুখের কথার উপর ভর করিলে চলিবে না, সেজন্য বাড়ির শেখরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন। শেখরা মানে কি? শেখরা মানে আমরা শব্দার্থ দেখেছি, শেখরা হচ্ছে স্বর্ণকার, যে হচ্ছে কি স্বর্ণ যে
খাঁটিত্ব যাচাই করবে। কি কি এনেছে দেখো। পাশের ঘরে গিয়ে দেখিলাম মামা এক তক্তপোষে এবং শেখরা তাহার দাড়িপাল্লা, কষ্টি পাথর প্রভৃতি লইয়া মেজেই বসিয়া আছে। কারণ হচ্ছে সোনার ওই গহনা এই যে দেয়া হবে সেগুলার খাঁটিত্ব পরীক্ষা করবে এবং কতখানি সোনা দেয়া হলো সেগুলা পরীক্ষা করবে। মামা পরে আর অনুষ্ঠান শেষ হয়ে গেলে যে তখন কোনো যদি কমতি করে যায় সেক্ষেত্রে ঠকবেন এই আশায়। তো শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগে তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? অবশ্যই যে তার মতামত নেওয়ার একটা অধিকার আছে, কারণ হচ্ছে আজ বিয়ে হচ্ছে অনুপমে। তো মামা যে সমস্ত গহনা যাচাই বাছাই করতে চাচ্ছেন নিশ্চয়ই হচ্ছে অনুপমেরও কিছু মতামত থাকবে। কিন্তু দেখা গেল এ ব্যাপারে অনুপম মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলা। অনুপম কি করলো? কোনো মতামতই নাই অনুপমের। তো এটাই হচ্ছে তার ব্যক্তিত্বহীনতার একটা পরিচয়, যে তার নিজস্ব কোনো মতামত নেই এ ব্যাপারে। তো মামা বলিলেন, ও আবার কি বলিবে? আমি যা বলিব তাই হইবে। তো শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কইলেন, সে কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই। এই যে শম্ভুনাথ বাবু এই কথাগুলা এই প্রশ্নগুলা করলেন অনুপমকে, অনুপম কোনো উত্তরই দিতে পারলেন না। তো যাই হোক, তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। বিয়ের আসরে এসে বিয়ের আসর থেকে মেয়ের শরীর থেকে সমস্ত গহনা খুলে এনে বা পরীক্ষা করা হবে, দাড়িপাল্লায় মাপা হবে। তো এখন কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। তো শেখরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, এ আর কি দেখিব, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এই যে পুরনো আমলের অনেক যে গহনাগুলো সেগুলা শেখরা একবার দেখে বুঝতে পারলো যে এখানে কোনো খাদ নাই, সোনার খাতিত্ব যে রয়েছে সেটা নিশ্চিত হলো। তো যা এই বলিয়া সে মগরমুখ মোটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখাইল, তাহা বাঁকিয়া যায়। সোনার যে খাঁটি সোনা এবং সোনার পরিমাণ যে বেশি, একটা মকরমুখ বালা হাতে নিয়ে যখন দেখা গেল যেটা একটু বেঁকে যাচ্ছে, তার মানে এটা খাঁটি সোনা দিয়ে তৈরি। তো যাই হোক, আর কোনো পরীক্ষা করার প্রয়োজন নাই। তো মামা, এই যে মামার হিসাব নিকাশের একটা চূড়ান্ত যে কখনো ঠকিবেন না এই উদ্দেশ্য নিয়ে এসছে, যেহেতু সে কি করলো যে একটা নোট বইয়ে গহনাগুলির ফর্দ টুকিয়া লইলেন, পাছে যাহা দেখানো হইবে তাহার কোনোটা কম পড়ে। তো হিসাব করিয়া দেখিলেন গহনার যে পরিমাণ দিবার কথা এগুলির সংখ্যায়, দরে ও ভারে তা অনেক বেশি। এই যে পণ নিয়ে কথা হয়েছিল যে কত সোনা দেয়া হবে, সোনার দাম কিরকম হবে, এইগুলার তুলনায় আজকে যে মেয়েকে যে গহনাগুলো দেওয়া হলো সেগুলো সংখ্যায় বেশি, দরেও বেশি। তো এর মধ্যে দেখো, গহনাগুলোর মধ্যে এক জোড়া ইয়ারিং ছিল। ইয়ারিং মানে কি যেন বলেছিলাম? ইয়ারিং হচ্ছে কানের দুল। তো শম্ভুনাথ বাবু সেই ইয়ারিংটা শেখরার হাতে দিয়ে বললেন, এইটা একবার পরীক্ষা করে দেখো। তো শেখরা বললো যে এটা বিলেতি মাল, তো এতে সোনার বাগ সামান্যই আছে। তো শম্ভুনাথ বাবু এই ইয়ারিং জোড়া মামার হাতে দিয়ে বললেন, এটা আপনারই রাখিয়া দিন। তো মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়াই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। ইয়ারিং যেটা কন্যাকে দিয়ে আশীর্বাদ করেছিলেন সেখানে সোনার পরিমাণ একটু কম, এটা বিলেতি মাল। ওই যতগুলা স্বর্ণ ছিল সবগুলোর মধ্যেই এই একটাই ছিল একটু স্বর্ণ কম। তো এটা আবার মামা চিনতে পারলো যে এটা ওদেরই, ওনারা এটা দিয়ে তারা আশীর্বাদ করেছিলেন কন্যাকে। তো যাই হোক, মামার মুখ লাল হইয়া উঠিল। তার উদ্দেশ্য হচ্ছে কি,
তার উদ্দেশ্য হচ্ছে সে কখনো ঠকবে না, কিন্তু এক্ষেত্রে কি হলো যে দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে মামা বঞ্চিত হইল। এতেই মামা হচ্ছে কি মুখটা লাল হয়ে উঠেছিল। তো এবং তাহার উপরে আবার কিছু পরিপাওনাও জুটিল। তো অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও তুমি সবাই গিয়ে বসোগে। কিন্তু এক্ষেত্রে কি হলো যে শম্ভুনাথ বাবু এবার কি করলেন যে চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। তো যাই হোক, বিয়ের আগে কিন্তু খাওয়ার কোনো নিয়ম ছিল না, কিন্তু শম্ভুনাথ বাবু এক্ষেত্রে আবার কিন্তু সবাইকে খাওয়ার জন্য জোরাজুরি করলেন। তো শম্ভুনাথ বাবুকে দেখতে যতই হচ্ছে কি ঠান্ডা লাগুক, যতই শান্ত লাগুক, কিন্তু কি লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে একটু জোর আছে বলিয়াই বোধ হইল। তো এই জোর ভিতরে যে তার একটা জোর আছে, এই বোধ যখন বুঝতে পারলো মামা, মামার পক্ষে কি কি হলো, মামাকে উঠিতে হইল। বরযাত্রীদেরও আহার হইয়া গেল। আয়োজনে আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলের তৃপ্তি হইল। তো বরযাত্রীদের খাওয়া শেষ হলে শম্ভুনাথ বাবু এবার অনুপমকে খাইতে বলল, কিন্তু অনুপমের মামা বলল যে সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া। তো এই সম্বন্ধে মামার মতকে সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? তো শম্ভুনাথ বাবু অনুপমের দিকে বললেন যে যে খাইতে কোনো সমস্যা আছে কিনা, খাইতে বসতে। তো মামা অনুপমের কি হলো দেখো, মূর্তিমতী মাতৃআজ্ঞা স্বরূপে, মূর্তিমতী মাতৃআজ্ঞা স্বরূপে মামা উপস্থিত। মাতৃআজ্ঞা বিষয়টা কিন্তু এখানে দুইবার পাবো আমরা, একটা হচ্ছে অনুপমের ক্ষেত্রে, আরেকটা দেখবো যে এই গল্পে হচ্ছে যে কনেক বা নায়িকা, সেই তার ক্ষেত্রে আমরা পাবো। সেই কনেকে এখনো নামটা আমরা এখনো পাইনি, এজন্য আমি বলছি না, আমরা যখন পড়বো ধারাবাহিকতায় চলে আসবো। তো এই যে মূর্তিমতী মাতৃআজ্ঞা, তার মানে সে যে মায়ের প্রতি কতখানি তার একটা নিবেদন আছে, সেটা সে এখানে উল্লেখ করা আছে যে স্বরূপে মামা উপস্থিত। তো তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, আমি আহারে বসিতে পারিলাম না। তো এবার আসো যে তখন শম্ভুনাথ বাবু মামাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছে করি না। এখন তবে আপনাদের গালি বলিয়া দিই। এই যে খাওয়াইয়া দিল বিয়ে না হতে, এবার হচ্ছে তাদের জন্য গাড়ি ডেকে দিতে বললো। তো মামা আশ্চর্য হলেন এই বিষয়ে। সে মামা বলল যে ঠাট্টা করিতেছেন নাকি। তো মামা আশ্চর্য হয়ে বলছে যে ঠাট্টা করিতেছেন নাকি। শম্ভুনাথ বাবু কহিলেন, ঠাট্টা তো আপনারা করিয়াই সারিয়েছেন। ঠাট্টার বিষয়টা কোনটা তাহলে, যে শম্ভুনাথ বাবু যেটাকে ঠাট্টা করিয়া আপনি সারিয়েছেন, এই কথাটা কোন কোন ইয়েতে বলেছেন শম্ভুনাথ বাবু, দেখো একটু। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। কারণ হচ্ছে কি, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। এই যে শম্ভুনাথ বাবুর আত্মসম্মান বোধ যে প্রবল, আমরা এই কথাগুলোর মধ্যে কিন্তু দেখতে পাই। তো আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না। কারণ হচ্ছে কি, এই যে এত ঘটনা ঘটে গেল এর মধ্যে, এখানে দেখা গেল যে অনুপমের অবস্থা কি ধরনের, তার যে ব্যক্তিত্ব সেটাও কি ধরনের, এটা স্পষ্ট শম্ভুনাথ বাবু জেনে গেছে এবং আমরাও জেনে গেছি। কাজে হচ্ছে শম্ভুনাথ বাবু তাকে কোনো কথাই বললেন না। তো কারণ প্রমাণ হইয়া গিয়াছে আমি কেহই নই, তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছে করি না। কারণ কি, এই যে শম্ভুনাথ বাবু, তার মানে বোঝা গেল যে শম্ভুনাথ বাবু এই বিয়েতে রাজি নয় বা বিয়ে ভেঙে দিয়েছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়টা তুলে এনেছেন যে 19 শতকের সমাজে যে লগ্ন ভ্রষ্টা কন্যা বা কন্যা দায়গ্রস্ত পিতা যে কন্যাকে বিয়ে দেওয়ার জন্য কতটা উন্মুখ থাকে, কিন্তু এক্ষেত্রে একটা ব্যতিক্রম একটা চিত্র তিনি এঁকেছেন। সেটা হচ্ছে শম্ভুনাথ বাবু নিজে মেয়ের বিয়ে ভেঙে দিলেন। তো এবার দেখো, তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছে করি না।
ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষ যজ্ঞের বালা সারিয়া বাহির হইয়া গেল। তো অনেক খুব বরযাত্রী কনের ইয়ের উপরে, কর্তাদের উপরে। তো কাজে সবকিছু ভেঙে চুরে দিয়ে তারা কি করলো, বাহির হয়ে গেল। তো বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসম চৌকি ও কনসর্ট একসঙ্গে বাজিল না, কারণ তারা বিয়ে করতে আসছে ব্যান্ড বাজিয়ে, কিন্তু যাওয়ার সময় কি হলো, কিচ্ছুই বাজলো না। তো বাড়ির সকলে তো রাগিয়া আগুন, কন্যার পিতা এত গুমর। এই যে কন্যার পিতারা সবসময় কন্যাকে বিয়ে দেওয়ার জন্য উন্মুখ থাকে, কিন্তু এক্ষেত্রে কি হলো, কন্যার পিতা নিজে বিয়ে ভেঙে দিল। কাজে কি হলো, সবাই রেগে আগুন যে কন্যার পিতা হয়ে এত গুমর, এত অহংকার। তো কলি যে 4 পোয়া হইয়া আসিল। 4টা যুগ আমরা দেখতে পাই, শেষ যুগ হচ্ছে নাম কি, কলিযুগ। তো কলিযুগে হচ্ছে সবকিছুই সম্ভব, অসম্ভব বলে কিছু নেই কলিযুগে। তো এটা কাজে তারা বলছে যে কলি যে 4 পোয়া হইয়া আসিল, সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? শম্ভুনাথ বাবুকে সবাই এক হাত দেখে নিতে চাচ্ছে যে কিভাবে মেয়ের বিয়ে দেয় দেখি, কিন্তু আসলে শম্ভুনাথ বাবুর মেয়ের বিয়ে হবে না এই ভয় নাই, তার আবার শাস্তির উপায় কি? তাকে শাস্তি দেওয়ার কোনো ইয়ে নাই, মানে নাই। তো যাই হোক, এই যে এই বিষয়টা সমস্ত বাংলাদেশের মধ্যে হচ্ছে কি একমাত্র আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরিয়া দিয়াছে। আসলে এটা একটা আলাদা একটা চিত্র, যে সমস্ত বাংলাদেশের মধ্যে একমাত্র অনুপমেই হচ্ছে কি যাকে কন্যার বাপ বিয়ের আসর থেকে ফিরিয়ে দিয়েছে। তো এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কদার কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালায়া বাজনা বাজায়া সমারোহ করিয়া আঁকিয়া দিল। তো বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপকাইতে লাগিল, যে কেন কপাল চাপকাইতে লাগিল, কিরকম, যে বিবাহ হইল না অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। ওই যে খাওয়াইয়া বিদায় দিয়েছিল, যে বিয়ের সময় না আসতে। তো পাক যন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়ে দিয়ে আসিতে পারিলে তবে আফসোস মিটিত। সবার মনে হচ্ছে যে ভিতরের পাক যন্ত্রটাকে যদি বের করে দিতে পারতাম তাহলে শান্তি হতো, কারণ এত বড় অপমান করা হয়েছে তাদের, যে বিয়ে না দিয়ে। তো বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বরপক্ষ থেকে, যে বিবাহের চুক্তি ও মানহানির জন্য নালিশ করা, কিন্তু আবার কি হিতৈষীরা বুঝাইল তাহলে তামাশার যেটুকু আছে তা পুরা হইবে, কারণ বাংলাদেশের মধ্যে এটা একটা বিরল ঘটনা। তো বলা বাহুল্য, আমি খুব রাগিয়াছিলাম, কোনো গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমার পায়ে ধরিয়া আসিয়া পরে গোপের একাই তা দিতে দিতে এটাই কেবল কামনা করিতে পারিলাম। যাই হোক, এই যে এই আক্রোশে কালো রঙের স্রোতে পাশাপাশি আরেকটা স্রোত বহিতেছিল, সেটার রং একেবারেই কালো নয়। কারণ কি, যেমন দেখো, কেবলমাত্র আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা, এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। যেখানে আমরা দেখেছি যে অনুপম যখন MA পাস করার পরে অভ্যাসে ছিল, বা তার কোনো চাকরির উমেদারির ইয়ে ছিল না, তারপরে তার কোনো অভাব অনটন ছিল না, কোনো চিন্তা চেতনা ছিল না, সেই সময়ে যখন হরিশ যখন যে মেয়ের কথা তার কানে আসছে, তার কানে নিয়ে আসছে, তখন তার মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, সেই যে ইয়েটা, তো কেবলমাত্র এই যে একটি পা ফেলার অপেক্ষা ছিল, সেই সময়টা এক পলকে অনেক দূরে চলে গিয়েছে। তো এই যে বিয়ের আগে প্রতি সন্ধ্যায় সে বিনু দাদার কাছে গিয়ে অস্থির করিয়া তুলত, বিনু দাদাকে অস্থির করে তুলত মেয়ের গল্প শুনবে বলে, যে মেয়ে দেখতে কিরকম। তো এবার বিনু দাদার ভাষাটা অত্যন্ত সংকীর্ণ বলিয়ায় তার প্রত্যেকটি কথা স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল। তো বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। প্রতি সন্ধ্যা বিনু দাদার কাছে গিয়ে মেয়ের রূপের কথা শুনে আসতো। তো তার কাছে মনে হয়েছিল যে, কিন্তু
না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এই জন্যই মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটা বাহিরে বুধের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। অনুপমের একটা আফসোস যে শুধু গল্প শুনেই সে অনেক কিছু বিয়ে করে ফেলেছে, কিন্তু আসলে সে এখনো মেয়েকে চোখে দেখেনি। তার মনে হয়েছে যে যে দেয়ালটুকুই আছে, সেটুকু এখন অনেক দূরে চলে গেছে, দেয়ালের ওই পারের যে ছবিটা। তো হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হয়েছিল। তো হরিশের কাছে সে শুনেছিল যে মেয়েটিকে তার ফটোগ্রাফ দেখানো হয়েছিল এবং নিশ্চয় পছন্দ করেছে, এবং না করার কোনো কারণ নেই। সুপাত্র হিসেবে আমরা দেখেছি অনুপম দেখতে অনেক সুন্দর, সে তামাকও খায় না, সে মায়ের কথা মতো চলে, কাজে হচ্ছে কি পছন্দ না করার কোনো কারণ নেই। তো অনুপমের মন বলে যে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরের দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুর বেলায় সে কি সেটি খুলিয়া দেখে না? যখন ঝুঁকিয়া পড়ে দেখে, তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়া এলো চুল আসিয়া পড়ে না? হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকায়া রাখে না? অনুপমের কাছে মনে হয় যে তার ফটোগ্রাফটি নিয়ে মেয়েটি এইগুলা করে, বা কনেরটি এই এই আচরণগুলা করে। তো যাই হোক, এভাবেই দিন যায়। 1 বছর গেল, তারা তো অনেক কিছু করবে, মামলা করবে, হ্যান করবে, ত্যান করবে। তো হিতৈষীরা বুঝায় তাদেরকে বুঝিয়েছিলেন যে যে এইসব করলে তাদের এই বড় মুখটা বদনাম হয়ে যাবে। তো এভাবে 1 বছর গেল, মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না। অনুপমের বিয়ের ব্যাপারে মামা আর লজ্জায় কোনো কথা বলতে পারেন না। তো মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়ে যাইবে, তখন বিবাহের চেষ্টা দেখিবেন। তো যাই হোক, এদিকে একদিন শুনিলাম যে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল। তো সে পণ করেছে আর বিয়ে করবে না। অনুপম যে যখন শুনলো যে মেয়ে আর বিয়ে করবে না বলে পণ করেছে, তো অনেক কিছু তার মনের মধ্যে আবার চলে আসলো, যে পুরো পুলকের আবেশে মন ভরিয়া গেল। যে কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, চুল বাঁধিতে ভুলিয়া যায়। তো তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন যে আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের 2 চক্ষু জলে ভরা। এইগুলা অনুপম কল্পনায় করেন, এবং কল্পনা করেন যে ভাবেন যে এই মেয়ের এই অবস্থা দেখে তার বাবা শম্ভুনাথ সেন হয়তো অনুপমের কাছে ছুটি আসবে। তো অনুপম অনেক করুণা করে হয়তো বিয়ের জন্য রাজি হবে, এবং কি করবে, বিয়ের আসর থেকে উঠে আসবে, এরকম একটা যে কল্পনা করে অনুপম। কিন্তু দেখো, সে বাস্তবে আসলে সেটা আর হয় না। তো এবারে সে দেয়ালটার বাহিরে রইল সমস্ত পৃথিবী, আর সবই, আর ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে আমার কথাটি ফুরলো। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আরো আলোচনা করব। তো তোমাদের জন্য আমি কিছু প্রশ্ন রেখে দিয়েছি, তোমরা বাড়িতে বসে পড়াশোনা করবা, বাড়ির কাছে যাবে। যেমন ধরো, আজকে যা আলোচনা করেছি সেটার উপরে কিছু প্রশ্ন। ইহাতে যে বাচক আর যে মরক মন্তব্যটি বিশ্লেষণ করো। আর হচ্ছে, আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, উক্তিটি বুঝিয়ে বলো। অনুপমের মামা কিভাবে গহনা পরব করেছিলেন, কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি, মন্তব্যটি ব্যাখ্যা করো। আর হচ্ছে, কল্যাণী অনুপমের ফটোগ্রাফটিকে কি করে বলে মনে করেন। তো এখন আশা করি তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা এবং আরো ভালো করে পড়াশোনা করবা। পরবর্তী ক্লাসে আমরা আরো আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। সুস্থ থেকো, ভালো থেকো।